ছাত্র, শ্রমিক কিংবা বেকার ১৩ থেকে ২০ বছর বয়সী কিশোর তরুণরা জড়িয়ে পড়ছে অপরাধ চক্রে। রাজধানীর বিভিন্ন এলাকায় এমন বখাটে কিশোর অপরাধ চক্র আছে অন্তত ৭৯টি। হত্যাকাণ্ড ছাড়াও তাদের বিরুদ্ধে রয়েছে রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজির অভিযোগ। এসব নিয়ে আলোচনা করতে রাজধানীর কাঁটাবন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ। অধ্যাপক মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে অপরাধ চক্র কিশোররা জড়িয়ে পড়ছে এবং একটা বড় অভিযোগ, রাজনৈতিক দলগুলো তাদেরকে বিভিন্ন সময় সহায়তা করে থাকে, তাদের আশ্রয় দিয়ে থাকে। তাহলে কেন এই চক্রকে ভাঙা যাচ্ছে না? ধন্যবাদ আপনাকে। দেখেন, কিশোর অপরাধটা এটা এমন একটা অপরাধ যেখানে শুধু রাজনৈতিক ছত্রছায়া ছাড়াও এটা মানে থাকবেই। আমাদের মতো যেই সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করি সেখানে নিম্নবিত্ত, উচ্চবিত্ত এবং নানান সামাজিক ইন্ডিকেটরের কারণে এটা খুব ধরেন একটা কিশোর যখন তার বয়সন্ধিকাল বের হয় তখন তার দুটো বিষয়, একটা আইডেন্টিটি ক্রাইসিস তার মধ্যে গ্রো করে, একটা হচ্ছে তার সমাজে তার রোল নিয়ে সে খুব কনফিউজ থাকে। তো স্বাভাবিকভাবেই সে তার জীবনের দিশা খুঁজে পায় না। এরকম একটা সময় আমাদের যে সমস্যাটা হয়, আমাদের ধরেন আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে যেমন নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য আমাদের তেমন তার যেই বেসিক নেসেসিটি সেটার জন্য কোনো ব্যবস্থা থাকে না। সে নিজের অক্ষমতা ঢাকতে সে অপরাধ প্রবণ হয়ে পড়ে। আবার উচ্চবিত্ত পরিবারের সন্তানরা সুদৃঢ় পারিবারিক যে বন্ধন সেটার অভাবে অনেক সময় জড়িয়ে পড়ে। এখন সে যখন একবার অপরাধের মধ্যে বা নিজেকে অপরাধের মধ্যে গণ্ডির মধ্যে নিয়ে আসে, স্বাভাবিকভাবেই ওই বয়সে তার তার মধ্যে নিরাপত্তাহীনতা বা যে কোনো কারণেই সে রাজনৈতিক ছত্রছায়া কিংবা এক ধরনের প্রচ্ছন্ন তার যেই বেড়ে ওঠার জন্য যেটা তার লাগবে সেরকম একটা সে খুঁজে নেয়। এখন আমি এখানে বলার চেষ্টা করছিলাম জনাব খায়ের মাহমুদ, সেটা হচ্ছে যে যেহেতু আমরা বলছি, ধরে নেওয়া হচ্ছে যে রাজনৈতিক ছত্রছায়ায় তারা এই কাজগুলো করছে, তার মানে সেই ব্যক্তিগুলোকে সহজে চিহ্নিত করা সম্ভব এবং তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে তো এই সংকটটা অনেকটাই কমে যায়। সেটা কেন হচ্ছে না? কেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারছে না? আসলে এইটা খুবই মানে যদি আপনি ওইভাবে দেখেন যে আইন শৃঙ্খলা বাহিনী কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্নটা আসলে রাজনৈতিক নেতৃবৃন্দই দিতে পারবেন। আমাদের জায়গা থেকে আমরা দাবিটা তুলতে পারি, যেহেতু আমাদের সমাজে আপনি দেখেন বাংলাদেশের জনসংখ্যার 74% প্লাস হচ্ছে কর্মক্ষম, এবং তার প্রায় আপনি যে সর্বশেষ ইলেকশনের পারপাস মানে যে ডাটা আমাদের কাছে আছে সেখানে নতুন আমাদের কিশোর উত্তীর্ণ জনসংখ্যার 1.5 কোটির উপরে। এবং তাহলে আমাদের অর্থাৎ ইয়াং জনসংখ্যা একটা বড় অংশ। এই জায়গাটায় রাজনীতিবিদদেরকে আমার মনে হয় কোনো ধরনের মানে এগুলো প্রশ্রয় দেওয়ার তো প্রশ্নই আসে না, বরঞ্চ জাতির ভবিষ্যতের প্রশ্নে একেবারে অত্যন্ত কঠোর হস্তে দমন করা উচিত। এবং নিরাপত্তা বাহিনীর কথা যেটা বললেন, যে আমরা গণমাধ্যমে কয়েকদিন ধরেই দেখছি যে এ ধরনের খবর আসছে যে রাজধানী জুড়ে বিশেষ করে বা বড় শহরগুলোতে কিশোর গ্যাংয়ের একেবারে মানে মাত্রাতিরিক্ত আমাদের বিভিন্ন হত্যা, নানান ধরনের অপরাধ তারা জড়িয়ে পড়ছে। এখন এইটা আপনার সাথে আমি সম্পূর্ণ একমত যে রাজনৈতিক ছত্রছায়া যেহেতু বেড়ে উঠছে, এটা ডিটেক্ট করা বা তাদেরকে খুঁজে বের করা বা তাদের যেই মূল এটাকে চিহ্নিত করা কোনোভাবেই অসম্ভব কোনো কাজ না। এবং কিশোর অপরাধরা আমরা যেটা জানি এদের অনেক অংশই ফার্স্ট অফেন্ডার, জীবনে প্রথম অপরাধ করে কিংবা একেবারেই শুরুর দিকে তারা যে একেবারেই হ্যাবিচুয়াল বা বড় ধরনের ক্রিমিনাল তাও কিন্তু না। তাদেরকে দমন করা বা তাদের রুট খুঁজে বের করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারণ যদি আমি বলছিলাম যে সম্ভবত ৭৯টি এই ধরনের চক্র আছে সারা দেশে, তাই বলা হচ্ছে। তাই যদি হয়, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এটা খুব কঠিন কোনো কাজ নয়, তাদেরকে চিহ্নিত করে তাদের মধ্যে ব্যবস্থা নেওয়া যায় এবং এইটাই ব্যবস্থা নিলে ভবিষ্যতে হয়তো খুব একটা এই সমস্যা সংকট হবে না। আরেকটি বিষয় আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কেন অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর? আপনি তারা একটা ব্যাখ্যা দিচ্ছিলেন যে নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা বা উচ্চবিত্ত পরিবারের সন্তানদের কিছু বিভিন্ন বিভিন্ন সমস্যা থাকে, কিন্তু মূল বিষয়টি হচ্ছে যে তাদের কি আসলে তাদের জন্য তাদের সময় কাটানোর বিকল্প ব্যবস্থার আসলে অভাব কিনা? একটা সময় বলাই হতো যে খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা আসলে নাই, এটা বলা হয়, এখনো বলা হয়। সেটার কারণে তারা অপরাধ জড়িয়ে পড়তে পারে। এই বিষয়গুলো সামাজিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলোকে নজর দেওয়া উচিত কিনা, যাতে কখনোই এই সংকট আর তৈরি না হয়। দেখুন, মূলত কয়েকটা জিনিস। একটা হচ্ছে দারিদ্রতা আমাদের একটা সমস্যা, আমাদের আমাদের পারিবারিক যেই শিক্ষা সেখানে একটা অভাব, প্রযুক্তির এখন আমাদের একটা অতি ব্যবহার আমরা আমাদের
ইয়াং একেবারেই ছোট বাচ্চাদের হাতে আমরা মোবাইল তুলে দিচ্ছি, সে খুব সহজেই ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছে। জি সে বিভিন্ন ধরনের মানে যেগুলো মানে বানানো কিছু ভিডিও, সেগুলো দেখে সে উদ্বুদ্ধ হচ্ছে। তার সামনে আমাদের খুব বড় ধরনের যেটা বলি আমরা যে উদাহরণ দেওয়ার মতো সেই ধরনের দেখেন, সাধারণত শিশুরা তার সামাজিক এবং অসামাজিক ব্যবহার, এই দুটো ব্যবহারই সে পরিবার, বন্ধু এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শেখে। জি সুতরাং এই তিনটা জায়গায় আমাদেরকে নজর দিতে হবে যে তার পরিবার, যেটা তার সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যেখানে সে জন্ম থেকে বেড়ে ওঠার সব কিছু পায়, তার বন্ধু, সে কাদের সাথে মিশতেছে, এবং যে শিক্ষা প্রতিষ্ঠানে তিনি যাচ্ছেন সেখানকার শিক্ষক এবং সেখানকার ব্যবস্থায় তাকে কি শেখানো হচ্ছে। পরবর্তীতে ধরেন আমরা যেগুলো সেকেন্ডারি সোর্সের কথা বললাম, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা তার আগে কিন্তু এই জিনিসগুলোতে সে সংস্পর্শে এসে সে সামাজিক এবং অসামাজিক দুটো ব্যবহারে শিখছে, সেখানে নজর দিতে হবে। দুই, আরেকটা যেটা বললাম যে অতি দারিদ্র বা নিম্নবিত্ত পরিবারের যে সন্তানরা, তাদের হঠাৎ করে তাদের পরিবারে বা তার যেই ডিস্যাটিসফ্যাকশনটা যেখান থেকে শুরু হয়, জি সেই জায়গায় নিশ্চয়তাটা রাষ্ট্রকে দিতে হবে। ধরেন অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা আমরা মুখস্থ করে এসেছি, কিন্তু সেই নিরাপত্তাটা যখন একটা বাচ্চা পায় না, তার পরিবারে যখন এ নিয়ে সে অশান্তি দেখে, সে নিজের বয়সন্ধিকাল থেকে হঠাৎ করে পাওয়া স্বাধীনতার যে সময়টা, অর্থাৎ বয়সন্ধি পেরিয়ে কিশোর বয়সে, জি তখন সে নিজেকে হিরো হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে নানান ধরনের অপরাধে যুক্ত হয়ে যায়। সুতরাং রাষ্ট্রকে তার সামাজিক নিরাপত্তার যে কাঠামো, সেটাকে বাড়িয়ে এই ধরনের পরিবারগুলোকে তাদের সেই নিরাপত্তার মধ্যে আনতে হবে। অনেক বিশেষ অনেক করে ধন্যবাদ জনাব খায়ের মাহমুদ, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাকে শেষ করতে হচ্ছে।